আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প বালিশ বিবির সঞ্চয়। লিখেছেন আবু ইসহাক। শিমুল তুলো ভরা অতি সাধারণ একটা বালিশ, কিন্তু তাজু বিবির কাছে এটাই এক অতি অসাধারণ বস্তু। মাথার ব্যারাম ছিল নাকি তাজু বিবির? ব্যথায় টনটন করত মাথা। কোনো এক ফকিরের মন্তর পড়া এ বালিশটা ব্যবহার করার পর থেকে নাকি তার সে মাথার ব্যারামটা সেরে গেছে। আত্মীয় কুটুম্বের বাড়ি সে খুব কমই যায়। কচিত কখনো কোথাও বেড়াতে গেলে তার সাথে থাকে এ বালিশটা। ছোট বড় ময়মুরব্বি কাউকেই সে এটা ছুঁতে দেয় না, এটাই অন্যের হাত যাবে। তাই কোথাও গেলেই সে সন্তর্পণে বালিশটা চোখের সামনে রেখে প্রথমেই অজু করে নেয়। তারপর সে এক জিল কোরআন শরীফ সংগ্রহ করে। বালিশটা তাকের ওপর রেখে তার ওপর জুজদানে বাঁধা কোরআন শরীফ চাপিয়ে দেয়। এতক্ষণে সে উদ্বেগমুক্ত হয়ে আত্মীয় স্বজনদের সাথে কথা বলে। গত 15 বছর ধরেই বালিশটা তার সাথী। প্রথম দিকে অনেকেই বালিশটার ব্যাপারে তাকে জিজ্ঞেস করত। তাজু বিবি বলতো, আমার তো মাথার ব্যারাম, মন্তর পড়া এই বালিশটাই মাথা না রাখলে ঘুমই আয় না। অন্য বালিশে মাথা রাখলেই যন্ত্রণায় মাথাটা টনটন করে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আর বালিশটা সম্বন্ধে কিছু জিজ্ঞেস করে না আজকাল। বালিশের মালিকের মতোই বালিশটা এখন সবার পরিচিত, বরং বালিশের পরিচয়েই এখন বালিশ মালিকের পরিচয়। বালিশ বিবি না বললে হঠাৎ করে কেউ তাজু বিবিকে চিনে উঠতে পারে না আজকাল। মুরব্বীরা তাকে বালিশ বিবি বললেও সে যাদের মুরব্বী তারা সম্পর্ক অনুসারে কেউ বালিশ বউ, কেউ বালিশ ভাবি, আবার কেউ বা বালিশ চাচি বা বালিশ মামি বলে তাকে বড় গলায় ডাকে। এরকম সম্বোধনে প্রথম দিকে সে রেগে যেত, মুখ ভার করে থাকত। কেউ হয়তো ডাকত, ও বালিশ ভাবি কই যাইতাছো? তাজু বিবি জবাব দিত না। বাম বগলে সাপটে ধরা বালিশটার এক কোণা ডান হাত দিয়ে নাড়া দিয়ে বলতো, ও সই, তোরে যে বলাইতে আছে, রাও করস না কেন? তারপর আস্তে আস্তে এরকম সম্বোধন তার গা সহা হয়ে গেছে। এখন সহজ স্বাভাবিক গলায় সে সাড়া দেয়। ধামারনের বিল ছাড়িয়ে পূর্ব দিকের আরও 2টো চক পেরিয়ে খৈলসামারি গ্রাম। এ গ্রামের ধারে কাছে হাট নেই, পোস্ট অফিস নেই, স্কুল নেই, রাস্তাঘাটও নেই। বর্ষাকালে নৌকা ছাড়া পাশের বাড়িতেও যাওয়া যায় না। আশ্বিন কার্তিক মাসে হাঁটুর ওপর কাপড় তুলে বা লুঙ্গিতে কাছা মেরে হাঁটু সমান পানি কাদা ভেঙে পথ চলতে হয়। চলতে চলতে বেশি পানি পড়লে কেউ কাপড় ভিজিয়ে, কেউ বা কাপড় বাঁচিয়ে পথ চলে। 5 মাইল দূরের বড় রাস্তায় পৌঁছাতে দুপুর হয়ে যায়। অগ্রহায়ণ থেকে বৈশাখ মাস পর্যন্ত জমির কোনা কাটা পথে বা আল ধরে হাঁটা চলা করতে হয়। জ্যৈষ্ঠ মাসে বর্ষার পানি ধেয়ে আসে এ নিচু এলাকায়। আবার পথ চলার কষ্ট। তখন না চলে নাও, না চলে পাও। অজপাড়াগার সবচেয়ে অধম এ গাঁয়ে তাজু বিবির শ্বশুর বাড়ি। সেই বাড়ির উত্তর ভিটিতে তার স্বামীর ঘর। তার বাপের বাড়ি ও অধিকাংশ আত্মীয় কুটুম্বের বাড়িও এ অজাধম পাড়াগাঁয়ে। 7 বছরের মেয়ে ময়না আর 5 বছরের ছেলে তোতাকে নিয়ে তাজু বিবির সংসার। শ্বশুরের মৃত্যুর পর 5 ছেলের এক ছেলে হিসাবে তার স্বামী সোলেমান মাত্র 5 কাঠা জমি ভাগে পেয়েছিল। সামান্য এ জমির ধানে টেনে টুনে মাসখানেক চলত। বাকি 11 মাস চাল কিনে খেতে হতো। এতটুকু জমির ওপর নির্ভর করে বেঁচে থাকা যাবে না বুঝতে পেরেছিল সোলেমান। তাই জমিটুকু বিক্রি করে সামান্য চালান দিয়ে জীবিকার সন্ধানে সে বেরিয়ে পড়ে। বউ ছেলে মেয়ে বাড়িতে ফেলে সে থাকে অনেক দূরে, আঙ্গারিয়া বন্দরে। অল্প পুঁজির চটকি দোকান তার। হাটের দিন খোলা আকাশের নিচে বাজারের গলিতে চট বিছিয়ে সে দোকানদারি করে। নিজের 3 পাশে চটের ওপর সাজিয়ে রাখে বিভিন্ন ধরনের পণ্য, চুড়ি, চুলের ক্লিপ, খোপার কাঁটা, পুতির মালা, ফিতা, তাগা, মাদুলি, বড়শি, নকল সোনা রূপার গয়না, আরও অনেক কিছু। সপ্তাহের 2 দিন আঙ্গারিয়ার হাট। এ 2 দিন সে বসে আঙ্গারিয়া হাটে। বাকি 5 দিন
সে তার মালপত্র একটা পেটরায় ভরে চলে যায় আশপাশের হাটে। কখনো পেটরা মাথায় নিয়ে হেঁটে যায়, কখনো যায় ভাগের কেয়ারা নৌকায়। হাটগুলোর বেশিরভাগই পবন দীঘল, অর্থাৎ উত্তর দক্ষিণ প্রসারী। গলির পূব আর পশ্চিম দিক জুড়ে থাকে সারি সারি দোকানঘর। টিনের ঘরগুলোর কোনোটা একতলা, কোনোটা দোতলা। সূর্য যখন মাথার উপর থাকে তখনই শুধু কিছু সময় রোদে কষ্ট পেতে হয়। অন্য সময় সূর্যকে আড়াল করে রাখে পূর্ব আর পশ্চিমের দুই সারি দোকানঘর। পশ্চিম সারির একটা দোতলার ঘরের ছায়ায় বসতে পারলে রোদে বেশিক্ষণ কষ্ট পেতে হয় না। হাটের দক্ষিণ দিকটা খোলা থাকায় ফুরফুরে হাওয়া স্নেহের পরশ বুলিয়ে যায়। কষ্ট বেশি হয় সূর্য দীঘল হাটে। সারি সারি দোকানঘর, গলির উত্তর আর দক্ষিণ দিক জুড়ে বাতাস চলাচলের পথ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হাটের গলিতে সারাদিন থাকে চোখ জ্বালানো, কপাল পোড়ানো, মাথা ফাটা রোদ। বৃষ্টির দিনেও কম কষ্ট হয় না। বৃষ্টির আলামত দেখলেই অর্ধেকের বেশি মাল পেটরায় ভরে রাখে সে। বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে বাকি মাল পেটরায় ভরে বিছানা চটটা ভাঁজ করে সে আশ্রয় নেয় কোনো দোকানঘরের ভেতরে। হাট ভাঙার পর মালপত্র পেটরায় ভরে সে ফিরে আসে আঙ্গারিয়া বন্দরে। কখনো ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। রমজান কারিগরের কাপড়ে দোকানটা তার রাতের আশ্রয়। তালাবদ্ধ দোকানে চুরি হওয়ার ভয় আছে, তাই রমজান তাকে বিনে ভাড়ায় থাকতে দিয়েছে তার দোকান ঘরে। দোকানের পেছনে রান্নাঘর। সেখানে দুটো ভাত ফুটিয়ে, কখনো গুঁড়ো মাছ রেঁধে, কখনো আলু ভর্তা বেগুন ভর্তা বানিয়ে কোনো রকমে সে খাওয়ার কাজটা সারে। হাট থেকে ফিরতে দেরি হলে সেদিন আর সে রান্নার ঝামেলা করে না। চিড়ে ভিজিয়ে কবরি কলা বা গুড় দিয়ে খেয়ে নেয়। তারপর জানালার কবাট বন্ধ করে শুয়ে পড়ে। সারাদিনের খাটুনির পর বউয়ের কথা, ছেলে মেয়ের কথা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। এক ঘুমেই কাবার হয়ে যায় রাত। মাঝে মাঝে তার কেমন একটা ভয় হয়, চোর ঢুকে কবে যেন সর্বনাশ করে ফেলে। সে যে রকম মরার মতো ঘুমোয়, তাতে চোর ঢুকে ডুগডুগি বাজিয়ে ঘরের তামাম মালসামান সাফ করে নিয়ে গেলেও সে টের পাবে বলে মনে হয় না। এরকম কিছু ঘটলে শেষে তার হাতেই না হাতকড়া পড়ে। হাই রে, তার নিজের যদি একটা দোকানঘর থাকতো। একটা দীর্ঘশ্বাস ছাড়ে সোলেমান। দীর্ঘশ্বাস ছাড়ে তাজু বিবিও। আহা, মানুষটার কি কষ্ট! 15 বছরেও একটা দোকানঘরের সেলামির টাকা জোগাড় হলো না। খোলা আসমানের নিচে রোদ বৃষ্টি মাথায় নিয়ে সে দোকানদারি করে। পেটরা মাথায় নিয়ে হাঁটতে হয় মাইলের পর মাইল। রাঁধতে পারলে খায়, না রাঁধতে পারলে চিড়ে মুড়ি দিয়ে পেটকে বুঝ দেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার 10 বছর আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের কিছুদিন পরেই জমি বেচা সামান্য পুঁজি নিয়ে স্বামী শুরু করেছে চটকির ব্যবসা। সে সময়েই সে একদিন তাজু বিবির কাছে আক্ষেপ করে বলেছিল, আহা, আমার যদি টাকা থাকতো তয় একটা দোকানঘর ভাড়া লইতাম। উডেররা দোকানদারিতে জবর খাটনি। একটা দোকান লইতে পারলে তোমাদেরও লইয়া যাইতাম। একলা থাকতে আমার কত কষ্ট। একলা থাকতে তোমার কষ্ট লাগে না? কষ্ট তো লাগেই। তোমার লেগা পরানটা কেমন করে, বুকটা খালি খালি মনে হয়। একটা দোকানঘর লইতে কত টাকা লাগে? মমতা মাখানো উৎসুক দৃষ্টিতে স্বামীর ব্যথাকাতর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল তাজু বিবি। 2000 টাকা সালামি দিলে একটা ঘর ভাড়া লওন যায়। হেই কপাল কি আমার ওইব কোনো দিন? একটা ঘর নিতে পারলে সামনে খুলতাম দোকান, পিছনে বাসা বানাইয়া থাকতাম তুমি আর আমি। সেই দিন সেই মুহূর্তে তাজু বিবির মনে বাসা বাঁধে একটা দৃঢ় সংকল্প। 2000 টাকা তাকে জমাইতেই হবে। মাসে একবার বাড়ি আসে সোলেমান। মাত্র 2-1 দিনের জন্য আসে। দিয়ে যায় সারা মাসের খোরাকির চাল, ডাল, তেল, মরিচ, নুন ইত্যাদি সংসারের প্রয়োজনীয় জিনিস, আর হাত খরচ বাবদ বাড়তি কিছু টাকা। তাজু বিবি হাত খরচের প্রায় পুরো টাকাটাই জমা করে। আগে সে পান খেত, পান খাওয়া সে ছেড়ে দেয়। খোরাকির চাল ডাল থেকে কিছু বাঁচিয়ে বিক্রি করে দেয় যাদের কাছে। ঘরের চারপাশের খালি জায়গায় লাগায় লাউ, কুমড়া, ডাঁটা ইত্যাদি তরি তরকারির গাছ।
চাল ডালের ঘাটতি সে পূরণ করে শাকসবজি খেয়ে। তাজু বিবির বাপের বাড়ির কাছেই পাটিয়াল পাড়া। কৈলাস পাটিয়ালের মেয়ে বাসন্তী তার ছোটবেলার সই। তার কাছে সে পাটি বোনা শিখেছিল। কৈলাস কাকুকে বলে সে পাটি বোনার কাজ নিয়েছে। পাটিয়ালা প্রয়োজন মতো মোত্রার বেতি দিয়ে যায়, তাজু বিবি সেগুলো দিয়ে পাটি বোনে। ঘর সংসারের কাজ করে 4খানা পাটি সে বুনতে পারে 1 মাসে। মজুরি পায় 3 টাকা করে 12 টাকা। বর্ষাকালে সে কই মাছের জাল বোনে, সেগুলো কিনে নেয় গাঁয়ের লোক। বিয়ের 3 বছর পর তার কোলে আসে ময়না, তারও 2 বছর পর আসে তোতা। ওদের দুধ রোজের জন্যে সোলেমান যে টাকা দিয়ে যায় তার থেকেও সে কিছু বাঁচিয়ে জমা করে। তবে ওদের আসার পর থেকে ওদের নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয় অনেকটা সময়। তাই এখন 2খানার বেশি পাটি বুনতে পারে না সে 1 মাসে। তবে তার মজুরি বাড়িয়ে দিয়েছে পাটিয়াল। এখন পাটি পিছু সে 5 টাকা করে পায়। খুচরো টাকা পয়সা গোনাগন্তি করা, সামলে রাখা বড়ই অসুবিধের। তাই 100 টাকা পুড়লেই সে কৈলাস কাকুর কাছে যায়। খুচরো টাকা দিয়ে নিয়ে আসে 100 টাকার নোট। 2-3 বছরে যখন 500 টাকা জমে তখন 100 টাকার 5খানা নোট সে দিয়ে আসে কৈলাস কাকুর কাছে। সে পাটি বেচতে যায় দূরের বন্দরে। সেখান থেকে সে তাজু বিবির জন্য নিয়ে আসে 500 টাকার নোট। এমনি করে 10 বছর কেটে যায়। শুরু হয় মুক্তিযুদ্ধ। মাঝে মাঝে খবর আসে পাকিস্তানি মিলিটারি আইতে আছে, শিগগির পলাও, দেখলেই গুলি কইরা মাইরা ফালাইব, ঘরে আগুন লাগাইয়া দিব। মানুষ প্রাণ ভয়ে পালাই, লুকিয়ে থাকে বন বাদারে, ধান খেতে, পাট খেতে। এক কোলে বালিশ আর এক কোলে তোতাকে নিয়ে ময়নার হাত ধরে তাজু বিবিও পালায়, লুকিয়ে থাকে আটকিরা গাছের ঘন জঙ্গলে। এভাবে অনেকবারই তাকে পালাতে হয়েছে। ভুলেও সে একবার বালিশটিকে ঘরে ফেলে আসেনি। পাকিস্তানি হানাদার বাহিনী দূরের এ দুর্গম বিল অঞ্চলে আসে না। রাস্তার পাশে কিছু বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দিয়ে চলে যায়। পাটিয়াল পাড়ার সব মানুষ বাড়িঘর ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। দেশ স্বাধীন হওয়ার পরেও তারা আর ফিরে আসে না। পাটি বুনে সঞ্চয় বাড়াবার পথটি তাজু বিবির একেবারেই বন্ধ হয়ে যায়। স্বাধীনতার বছর 2 পরেই দেশে আকাল শুরু হয়। সেই নিদারুণ অভাব অনটনের সময়েও তাজু বিবি তার সঞ্চিত টাকা থেকে 1 পয়সাও খরচ করেনি। কিন্তু সেই আকালের সময় থেকেই তার সঞ্চয়ের আধারটি মুখবন্ধ শামুকের মতো নিশ্চল পড়ে আছে। সেটার মুখ খোলার আর কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না তার। তারপর পেরিয়ে যায় আরও 3 বছর। এই 15 বছর ধরে টাকা জমিয়েও তাজু বিবি 2000 টাকা জোগাড় করতে পারেনি। এই অক্ষমতার দুঃখে হাহাকার করে তার বুক। আগে মন্তর পড়া বালিশটায় মাথা রাখলেই কেমন একটা স্বস্তি বোধ করত সে। আত্মবিশ্বাসে ভরে উঠত বুক। শান্তির পরশ নিয়ে চোখের পাতায় নামত ঘুম। মধুর স্বপ্নে বিভোর হতো মন। আর এখন এ বালিশটায় মাথা রাখলেই তার ঘুম পালিয়ে যায়। সে ভাবে স্বামীর কথা, ছেলে মেয়েদের কথা। ছেলে মেয়ে দুটোরই স্কুলে যাওয়ার বয়স হয়েছে, কিন্তু এখানে ধারে কাছে কোনো স্কুল নেই। তার মনের চোখে ভাসে সোলেমান মালের পেটরা মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে। তার শরীর বেয়ে ঘাম ঝরছে দরদর ধরায়। এমনই একদিন ভাবতে ভাবতে পাশ ফিরে শোয়ার সময় সে টের পায় কানের মাকড়ি খোলা হয়নি আজ। মাকড়ি জোড়া খোলবার সময় হঠাৎই সে সিদ্ধান্ত নেয় মাকড়ি জোড়া বিক্রি করেই সে পুরো করবে 2000 টাকা। তার স্বামী এবার বাড়ি এলেই তার হাতে সে তুলে দেবে তার 15 বছরের সঞ্চয় আর এই মাকড়ি জোড়া। কয়েকদিন পরেই সোলেমান বাড়ি আসে। রাতের খাওয়ার পর তাজু বিবি তার কাছে গিয়ে বসে। স্মিত হাসিতে উজ্জ্বল তার মুখ। সে বলে, তুমি এইবার একটা দোকান ঘর ভাড়া লাও। দোকান ঘর ভাড়া লইমু, সেলামির টাকা পাইমু কই? আমি দিমু। তুমি দিবা? বিস্মিত কণ্ঠ সোলেমানের। এত টাকা পাইলা কই? জমাইছি, তোমারে তো কোনোদিন কই নাই। 15 বছর ধইরা এই টাকা জমাইছি। কত টাকা জমাইছ? সব মিলাইয়া 2000 টাকা হইব। তুমি না আমাক বিয়ার বছর কইছিলা 2000 টাকা সেলামি দিলে ঘর ভাড়া লওন যায়। সোলেমানের মুখে ম্লান হাসি। সে বলে,
এইরকম একটা ঘরের সেলামি এখন 20,000 টাকার কম না। তাজু বিবি হতাশায় ভেঙে পড়ে। তার চোখ ছলছল করে। তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। তুমি বুঝতে পারছো না জিনিসের দাম কি পরিমাণ বাড়ছে। আমাক বিয়ার বছর চাউলের শের আসিল 10 আনা 12 আনা, আর অহন হেই চাউলের শের 7-8 টাকা। তাজু বিবির বুকের ভেতরটা তোলপাড় করে বেরিয়ে আসে একটা দীর্ঘ নিঃশ্বাস। স্ত্রীর দিকে তাকিয়ে সোলেমানের বুকটাও ব্যথিয়ে ওঠে। নিজেকে সামলে নিয়ে সান্ত্বনার স্বরে বলে, তুমি আর মন খারাপ করেন না, আসলে আমার কপালটাই খারাপ। পরের দিন ভোরে সোলেমান তাজু বিবিকে ডাকে, হনো একটা ভালো বুদ্ধি পাইছি, 2,000 টাকা দিয়া একটা রিক্সা ভ্যান কিনতে পারুন। আঙ্গারিয়ার তন এখন রাস্তা গেছে নানান দিকে। ভ্যান গাড়ির মধ্যে মালপত্র বোঝাই লইয়া চইলা যাইমো এক হাটের তন আরেক হাটে। হাটে না গিয়েও কোনো রাস্তার তে মাথায় ভ্যানের মধ্যে দোকান হাজাইয়া বইলেও ভালো বিক্রি হইব, অনেক পয়সা আমদানি হইব। আমাক কি হইব? আমার এইখানেই পইড়া থাকুম বিলের মধ্যে। এইখানে পোলাপানের একটা স্কুলও তো নাই। ভ্যান গাড়ি কিনতে পারলে অনেক আয় হইব, তখন বাসা ভাড়া কইরা তোমাক লইয়া যাইমু। এইবার লইয়া আহো দেহি তোমার পুঞ্জি পাটটা। তাজু বিবি তার সাথীর সেই অসাধারণ বালিশটা শীতান থেকে টেনে এনে সোলেমানের সামনে চৌকির ওপর রাখে। নিজেই ওয়ার্ডটা খুলে ছুরি দিয়ে কাটে খোলের একটা জায়গার সেলাই। তারপর সে তুলোর ভেতর থেকে বের করে একটা কাগজের মোড়ক। সেটা সোলেমানের হাতে দিয়ে বলে, এইটার মধ্যে 1800 আছে, আমার মাকড়েজোড়া বেচলে 2,000 পুরা হইয়া যাইব। সোলেমান মোড়কটা খুলে হতভম্ব হয়ে যায়। বিস্মিত বিমূঢ় কণ্ঠে বলে, হায় আল্লাহ, নোটগুলো 3টায় দেখি 500 টাকার নোট। এই নোট তো কবে অচল হইয়া গেছে। অচল হইয়া গেছে? তাজু বিবির মাথায় যেন বাজ পড়ে হঠাৎ। হে, 2 বছর আগে গভর্নমেন্ট এইগুলোরে অচল বুইল্লা উডাইয়া লইয়া গেছে। উডাইয়া লইয়া গেছে? হ, জমদেওনের সময় পার হইয়া গেছে বহুত দিন আগে। এইগুলোর 1 পয়সায়ও দাম নাই অহন। তাজু বিবির মাথার ব্যারাম কশ্চিনকালেও ছিল না, কিন্তু এই মুহূর্তে তার মাথার ব্যারাম শুরু হয়ে যায়। ভীষণ ব্যথা করে ওঠে, চক্কর দিয়ে ওঠে মাথাটা। তার পায়ের নিচে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। সরে যাচ্ছে পায়ের তলার মাটি। সোলেমানের হাতে ধরা নোটগুলো তার দিশেহারা চোখের সামনে কাঁপছে, ঝিলমিল করছে। একটা আর্ত চিৎকার দিয়ে তাজু বিবি মূর্ছিত হয়ে পড়ে যায় মেঝের উপর। ধন্যবাদ।